আজকে যুদ্ধের আলোচনাটা আমি করতে চাই একটু ভিন্নভাবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং যুদ্ধের খুঁটিনাটি, যুদ্ধ কৌশল এগুলোর বাইরে গিয়ে একটি খবর প্রধান গণমাধ্যমে মেইন স্ট্রিমেও এসছে এবং আপনি যেহেতু ইউটিউবে দারুণ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে, চীনা বংশোদ্ভূত কানাডিয়ান একজন অধ্যাপক সুইচিন জিয়াং, তিনি তার একটা চ্যানেল আছে যেটিকে বলা হচ্ছে প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটা চ্যানেল আছে। তিনি সেখানে তিনটি ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধে। একটা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসবেন, যেটি বলেছিলেন আগে। ইরানের সঙ্গে যুদ্ধ করবেন, এটিও বলে, দুইটি কিন্তু ঘটে গেছে তার ভবিষ্যৎবাণী। এবং তৃতীয় হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হারবে এবং যুদ্ধ প্রলম্বিত হবে। আপনার নজরে পড়েছে কিনা আমি জানি না, প্রধান গণমাধ্যমগুলো আসছে। আমি যুদ্ধের আলোচনার জায়গা থেকে, আপনিও এরকম অনেক কথাই বলেন এবং খুব বিশ্লেষণধর্মী কথা বলেন। আপনি কি মনে করেন যুদ্ধটা কি প্রলং হবে? যুদ্ধের পরিণতি কি হবে আসলে? পারস্যের যে ইতিহাস এবং আফগানিস্তানের যে ইতিহাস, এই দুটোকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে যুদ্ধ প্রলম্বিত হবে। আর যিনি বলেছেন এই যুদ্ধে আমেরিকার পরাজয়, এটা হতে পারে এই কারণে যে আপনি যদি কেবলমাত্র আকাশ যুদ্ধ, আকাশ থেকে বোমা, মিসাইল এগুলো নিক্ষেপ করে কোনো একটি দেশের যুদ্ধে জয়লাভ করা যেত, তাহলে তারা ভিয়েতনামে জয়লাভ করত। এবং ভিয়েতনামে তারা যে পরিমাণ সন্ত্রাস চালিয়েছে, এই আগ্নেয়াস্ত্র তৈরি করার পর পৃথিবীতে এত অগ্নিবর্ষণ, আকাশ থেকে গোলাবর্ষণ আর কখনো হয়নি। বিনিময়ে তাদের পরাজিত হয়েছে খুব নির্মমভাবে, নিষ্ঠুরভাবে। যদি স্থলযুদ্ধে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে কেউ জয়লাভ করতে পারত, তাহলে তারা এই গত 100 বছরে হাইয়েস্ট তারা ইনভেস্ট করেছিল আফগান যুদ্ধে, কিন্তু তারা সেখানে ফেল করেছে। 20 বছর পরে চলে যেতে হয়েছে এবং খুব খারাপ অবস্থায় তাকে চলে যেতে হয়েছে। ট্রিলিয়ন ডলার তাকে লস করে যেতে হয়েছে। তো সেই তুলনায় ইরানের যে মরুভূমি, ইরানের যে পর্বত এবং তার যে সাগর, সব মিলিয়ে প্রকৃতি তাকে এমনভাবে নিরাপদ করেছে যে মানব জাতির 5000 বছরের ইতিহাস, তো 5000 বছরের ইতিহাস দেখেন কি অবস্থা আছে যুদ্ধের কারণে। মানুষ জাতির 5000 বছরের ইতিহাসে কখনোই তাদেরকে করা যায় না। 2500 বছর তাদের সাম্রাজ্যবাদের ইতিহাস, আর এই 2500 বছর ধরে দে আর ডমিনেটিং দ্য হোল ওয়ার্ল্ড। এই 5000 বছর রাজনীতি এবং 2500 বছর সাম্রাজ্যবাদ, পার্সিয়ান ডাইনেস্টির সাম্রাজ্যবাদের ইতিহাসে কখনো কেউ তাদেরকে পরাভূত করতে পারেনি। পৃথিবীর দুটো সুপার পাওয়ার, আলেকজান্ডার এবং হালাকু খান, এই দুটো সাম্রাজ্য তাদেরকে খুব অল্প সময়ের জন্য পরাভূত করেছিল, কিন্তু আলটিমেটলি আলেকজান্ডারকে ওখান থেকে প্রাণ নিয়ে চলে আসতে হয়েছিল, আর হালাকু খানকে তার বংশ পরম্পরায় পার্সিয়ান হয়ে যেতে হয়েছিল। তো সেই তুলনায় আপনি একটি 100 বা 200 বছরের পুরনো একটা সভ্য জাতি বা সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা, সে কখনো বুঝতে পারবে না যে 5000 বছরের একটা জাতি যখন আভিজাত্যের মধ্যে থাকে, ওর বায়োলজিক্যাল ফরমেশনটা কিভাবে হয়, তার যে যাত্রা অভিমান, আত্মা অভিমান কিভাবে গড়ে ওঠে, তার যে প্যাথোলজিক্যাল যে টার্মসগুলো বডি, সেটা কিভাবে হয়, তারপর শেষে তার জেনেটিক যে ফরমেশনটা কিভাবে হয়, সেটা বুঝতে পারছে না। ফলে ওরা, পার্সিয়ানরা আসলে রাজার জাতি। তো সেক্ষেত্রে খুব সহজে তাদেরকে পরাভূত করা একেবারে অসম্ভব ব্যাপার। পৃথিবীতে যেটা অতীতে কখনো হয়নি, এটা ভবিষ্যতে হবে এটা বলা যায় না। এবং এই গেল পার্সিয়ানদের ঘটনা। 2 নম্বর হলো যে এইবারের এই যুদ্ধটা যেইভাবে চলছে, আপনি গিয়ে দেখুন আমেরিকা অনেকগুলো ভুল তারা করে ফেলেছে। তারা রাশিয়াকে ব্যস্ত রেখেছে ইউক্রেনের মাধ্যমে। ফলে ইউক্রেন, রাশিয়া মানে পার্সিয়া যুদ্ধে অংশগ্রহণ, হ্যাঁ না পার্সিয়া, তার মানে আপনি ম্যাপটাগুলো দেখেন, আপনি ম্যাপটা শুরু করেন পাকিস্তান থেকে সীমান্ত পার হলেই খাইবার পাখতুন হয়ে তারপরে আপনি যাচ্ছেন আফগানিস্তান থেকে পার হলেই আপনি মধ্য এশিয়া থেকে পার হয়ে রাশিয়া এবং তুর্কমেনিস্তান, একদিকে চীন, অন্যদিকে পার্সিয়া। এবং পারস্যের এই যে টোটাল বেলটাতে সে একসাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এখানে সে আফগানিস্তানের সাথে আমেরিকার যে যুদ্ধ সেটা লাগিয়ে দিয়েছে, আবার ওখানে সে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ফলে এতগুলো টার্ম সে কখনোই, মানে আমেরিকার এত শক্তি নাই
সে এই কাজগুলো করতে পারবে। ফলে হলো কি, পার্সিয়া খেলতেছে অসাধারণভাবে, তারা খেলতেছে, তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরুন পারস্য, সৌদি আরব, কাতার, দুবাই থেকে শুরু করে সব জায়গাতে এখানে যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো দ্বারা আমাদের মতো দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার সবচেয়ে বেশি ভয় লাগছে আমাদের যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তাকে নিয়ে। এর কারণ হলো উনি দীর্ঘ 17 বছর পরে আসছেন দেশে, একেবারে নতুন একটি সরকার। টিল নাও এই সরকারের রিজার্ভে কত টাকা আছে, কত টাকা দায় দেনা আছে, তারপরে এই 17 মাসের সরকার, তার আগে শেখ হাসিনার সরকার পুরো পেট্রোলিয়াম সেক্টরটাকে কিভাবে রেখে গেছে, এই পুরো বিষয়গুলো বুঝতেই তার অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এরপরে এটাকে যদি একটা সিস্টেমটাকে চেঞ্জ করতে হয়, তাহলে তো তার একটা নির্দিষ্ট সময় লাগবে, টাকা লাগবে। এবং আপনি জানেন যে শেখ হাসিনার জমানার শেষ দিকে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল, পৃথিবীর কোনো ব্যাংক আমাদের এই পেট্রোলিয়াম সংক্রান্ত কোনো এলসি গ্রহণ করতো না। ফলে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বড় বড় সরকারি ব্যাংকগুলো এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের এলসি দিত, এবং সেটার গ্যারান্টি দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড, গ্রিনলেস ব্যাংক থেকে শুরু করে অন্যান্য বড় বড় ব্যাংকের অ্যাজ এ অ্যাড কনফার্মেশন দিতে গিয়ে আরও 1% যোগ করতে হতো। তো সেই যে সমস্যাটি, সেই সমস্যাটি কিন্তু এখন বেড়েছে, বই কমেনি। তো সেই ক্ষেত্রে এই যে এখন আমাদের যে তেল এবং গ্যাস, আমরা যেটা সরাসরি কাতারের কাছ থেকে আমরা এলএনজি আনতাম, সৌদি আরব থেকে আমরা ক্রুড অয়েল আনতাম, ইরান থেকে আমরা চোরাই পথে এলএনজি আনতাম, এইভাবে কিন্তু আমাদের পুরো এই যে জ্বালানি সেক্টরটা রয়ে গেছে। এদিকে জ্বালানি সেক্টরের সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, বেশিরভাগ জ্বালানি এলএনজি যেটা আছে টার্মিনাল, এটা 2 জন লোক হ্যান্ডেল করতো। একটা হলো সালমান এফ রহমান সাহেব, আর একটা হলো এই বিপু, এই যে জ্বালানি মন্ত্রী নসরুল আহমেদ বিপু। এটা এখনো পর্যন্ত তাদের কোম্পানি কিন্তু সবকিছু হ্যান্ডেল করছে। তো এখন আবার অন্যদিকে দেন পাওয়ার সেক্টরটা পুরোটাই সামিট গ্রুপ হ্যান্ডেল করতেন, তারাই করছে। এরপরে ভারতীয় আদানি, তারাই করছে। এখন এই যে আওয়ামী লীগে রেখে যাওয়া একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে একটা বিন্দু বসাতে পারেনি গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। অর্থাৎ সালমান এফ রহমান সাহেব জেলে আছেন, কিন্তু আপনার স্যাটেলাইট তার নামে চলছে, ডিশ ব্যবসা তার নামে চলছে, ইন্টারনেট তার নামে চলছে, সিভিল এভিয়েশনের অনেকগুলো ব্যবসা তার নামে চলছে, পুরো জ্বালানি সেক্টরটা তার নামে চলছে, তার সঙ্গে সঙ্গে নসরুল হামিদ বিপুর নামে চলছে। এখন এই সরকারকেও এটা এত দীর্ঘমেয়াদী যে এরকম একটা টার্মিনাল, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে 5 বছর সময় লাগে। এখানে রাতারাতি আপনি পরিবর্তন আনার